ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছ এরই সাথে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানাচ্ছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1, অর্থাৎ আমি রাইট ফর্ম অফ ভার্ব ভিডিওগুলোকে বেশ কয়েকটি ভিডিওতে ভাগ করেছি, তার এটি আজকে প্রথম অংশ। হ্যাঁ, তোমরা জানো 6 থেকে 10ম শ্রেণীর মতো রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে হাই স্কুল পর্যায়ে। তাহলে আমার এই ভিডিওটি তুমি 6-এ পড়ো, 7, 8, 9, 10 যে ক্লাসেই পড়ো না কেন সকলের জন্যই খুবই উপকারী হবে ইনশাল্লাহ। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য যে সেন্টেন্স প্যাটার্ন রয়েছে আগে তার সাথে একটু আমি পরিচয় করিয়ে দিই। তোমরা জানো প্রতিটি টেন্সে 4টি করে স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ 4টি সেন্টেন্স প্যাটার্ন রয়েছে। অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু সেই প্যাটার্ন জানো না, পড়ারও চেষ্টা করো না, প্রয়োজনও মনে করো না, তাই তোমরা রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু করতে পারো না। তাহলে সেই সেন্টেন্সগুলো দেখো, প্যাটার্নগুলো। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থাৎ তোমার যে 12 প্রকার টেন্স রয়েছে প্রতিটি টেন্সেই কিন্তু এই 4টি প্যাটার্ন রয়েছে, সেন্টেন্স প্যাটার্ন। ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। এইটি দেখো, শুরু হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। যদি একটি এক্সাম্পল দেখো, উই হচ্ছে এখানে সাবজেক্ট, লার্ন হচ্ছে এখানে ভার্ব, ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। এই সেন্টেন্সটিতে আমি এক্সটেনশন ব্যবহার করিনি। দ্বিতীয়ত দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভের প্যাটার্ন কি? প্রথমে সাবজেক্ট, তারপরে তোমাকে অক্সিলারি ভার্ব কিন্তু নিতে হবে। অক্সিলারি ভার্ব, এটা যেই টেন্সেরই হোক একটি অক্সিলারি ভার্ব তোমাকে ইউজ করতে হবে, কারণ নেগেটিভে তুমি নট ব্যবহার করছো। নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, এই কথাটি মনে রাখবে। তারপরে ভার্ব, এরপর অবজেক্ট এবং এক্সটেনশন। দেখো একটি সেন্টেন্স, উই ডু নট লার্ন হিন্দি। এখানে ডুকে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে যেহেতু নট বসেছে, নট কখনো অক্সিলারি ছাড়া ব্যবহৃত হয় না। তারপর দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রথমে অক্সিলারি দ্বারা শুরু হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং এক্সটেনশন। হ্যাঁ, কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, সেগুলোতে কিন্তু ডব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি প্লাস সাবজেক্ট হবে। তাহলে এখানে দেখো, ডু উই লার্ন ইংলিশ। ডু উই লার্ন ইংলিশ, প্রথমে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে আসলো কি মূল ভার্ব। সর্বশেষ প্যাটার্ন হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ অর্থাৎ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ দুইটি। প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অতঃপর এক্সটেনশন। দেখো একটি সেন্টেন্স, ডু উই নট লার্ন ইংলিশ। এটিকে আরও একটিভাবে করা যায়, নটকে সাবজেক্টের পরে ব্যবহার না করে অক্সিলারির সাথে সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করে। তাহলে এরকম একটি সেন্টেন্স দেখো, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। এই দেখো এখানে উই যে সাবজেক্ট ছিল তারপরে নট না বসে আগে চলে আসছে, তবে আগে চলে আসলে এটা কিন্তু তুমি এরকমভাবে লিখতে পারবে না, আলাদা করে লিখতে পারবে না, ডুর সাথে একত্রে লিখতে হবে। এই জিনিসগুলো খেয়াল করবে। এখন যদি আমরা একটি প্রশ্ন দেখি যে পরীক্ষায় এরকম 10টি শূন্যস্থান থাকে, কোনো কোনো ক্লাসে তোমার ক্লু দেওয়া থাকে, অর্থাৎ ভার্বগুলো দেওয়া থাকে, এগুলো সব V1-এ থাকে,
আবার কোনো কোনো ক্লাসে দেখা যায় সাথেও দেওয়া হতে পারে বা নাও হতে পারে। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে সাবজেক্টিভ এখানে যে বলা হচ্ছে সেটি সমসাময়িক পর্যায়ের কিনা। যদি সমসাময়িক পর্যায়ের হয় তাহলে এটি, অর্থাৎ যা সবসময় হয়, তা হবে V1। এটি কিন্তু মনে রাখবে। আমরা যদি এখন এখানকার প্রথম শূন্যস্থানটি দেখি, টাইম ইজ কম্পেয়ার টু এ জিপসি হু ড্যাশ এনিওয়্যার ফর লং। এখন দেখো, যেহেতু সবসময় এটি হয় সেহেতু V1 লিখতে হবে, কিন্তু যদি এটি নেগেটিভে হয় তোমাকে নট লিখতে হবে, এবং নট লিখলে আগেই বলেছি আমি অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু নট হবে না, তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে। অ্যান্ড যা সবসময় হয় V1 লিখতে বলছি, তাহলে V1 লিখলে V1 এর সাথে তুমি অক্সিলারি ভার্ব ডু বা ডাজ ব্যবহার করতে পারবে। যদি এটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তোমাকে কি লিখতে হবে দেখো, তাহলে তোমাকে ডাজ নট লিখতে হবে। যে দেখো, ডাজ নট স্টে, কারণ এখানে টাইম হচ্ছে সাবজেক্ট। এই হু দ্বারা এখানে এখানে এই সেন্টেন্সের ভার্ব সাবজেক্ট ছিল টাইম, কিন্তু এই হু দ্বারা জিপসিকে বোঝানো হয়েছে, জিপসি। তাহলে জিপসি এখানে সিঙ্গুলার, এই জন্য ডাজ নট আসবে। হু ডাজ নট, তারপরে ভার্ব স্টে, হু ডাজ নট স্টে এনিওয়্যার ফর লং। দি পয়েট ড্যাশ টাইম, দি পয়েট, এখন এখানে দেখো আমরা অফার লিখতে পারি বা ওয়েলকাম লিখতে পারি। এখন ওয়েলকাম, দি পয়েট ওয়েলকাম টাইম, কিন্তু এখন পয়েট সিঙ্গুলার হওয়াতে এজ যুক্ত হয়েছে, ওয়েলকামস টাইম, ওয়েলকামস টু বি হিজ গেস্ট ফর এ ডে। দি পয়েট ওয়েলকামস টাইম টু বি হিজ গেস্ট ফর এ ডে। এখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস যুক্ত হলো। এরপর দেখছি নাম্বার হি ড্যাশ টাইম মেনি ভ্যালুয়েবল গিফটস। হ্যাঁ, এখানে অফার হবে, দেখো অফার, এবং যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে এজ যুক্ত করতে হবে। হি অফার্স টাইম মেনি ভ্যালুয়েবল গিফটস অ্যান্ড অনার। হি অফার্স বেল। এখানে শিক্ষার্থী বন্ধু একটা জিনিস খেয়াল করো, একটি ক্লজে যদি দুটি ভার্ব হয়, একটি ক্লজে দুটি ভার্ব যদি হয়, দ্বিতীয় ভার্বটি নন ফাইনাইট হবে। কি হবে? নন ফাইনাইট হবে, কারণ এখানে অফার হচ্ছে ফাইনাইট ভার্ব, হি অফার্স বেল। এখন ড্যাশ অফ দি বেস্ট সিলভার, অর্থাৎ সেরা সিলভারের ড্যাশ, এখানে অবশ্যই তৈরি অর্থে আসছে, তৈরি অর্থে আসলে অবশ্যই এখানে মেক নিতে হবে। এখন মেকের এখানে পাস্ট পার্টিসিপল নিতে হবে, কারণ মেক সাধারণত পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়, তার মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, মেড অফ, যে মেড অফ দি বেস্ট সিলভার ফর হিজ হর্স অ্যান্ড এ গোল্ডেন রিং ফর হিমসেলফ। হি উইল ড্যাশ এ পিকক ডান্স। দেখো, উইল হচ্ছে একটি মডাল ভার্ব। তোমরা মনে রাখবে যে মডাল ভার্বের পরে তুমি যে ভার্বেই ব্যবহার করো না কেন সেটা কিন্তু V1 হবে। অর্থাৎ মডালের পরে তুমি V2 বা তার সাথে এস কিছুই লিখতে পারবে না, V1 লিখতে হবে। তাহলে হি উইল ড্যাশ এ পিকক ডান্স, তাহলে এখানে কি আসবে? অ্যারেঞ্জ আসবে, যে অ্যারেঞ্জ, হি উইল অ্যারেঞ্জ এ পিকক ডান্স ইন অনার অফ টাইম। বাট টাইম ইজ এ থিং দ্যাট নেভার স্টেজ। The greatest tragedy is that it never dash back. It never dash back, এটা V1 হবে, এবং ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু ভার্বের সাথে এজ যুক্ত হবে। এখানে অবশ্যই আমরা লিখতে পারি কাম, তাহলে কামের সাথে এস হবে কামস ব্যাক। ইট নেভার কামস ব্যাক, ইট নেভার ড্যাশ। এখন আমার এখানে কি ইট নেভার, আমরা যেহেতু এখানে ইস্টে কথাটি লিখেছি তাহলে ওয়েট আমরা লিখতে পারি, ইট নেভার ওয়েটস, ইট নেভার ওয়েটস, ইহা কখনো কোথাও অপেক্ষা করে না। তারপরে আমরা এস নাম্বারে লিখতে পারি, কি এস নাম্বার দেখো টু, এটাও মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টু এটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়। টুর পরে কখনো কিন্তু V1 ছাড়া অন্য কোনো ফর্মে বসবে না, এখানে এস যুক্ত হবে না, V2 হবে না, আইএনজি হবে না, কিছু হবে না। হ্যাঁ, তবে উইথ এ V2 গেট ইউজ টু, ওই ক্ষেত্রে কিন্তু টুর পরে আইএনজি যুক্ত হবে।
তার শুধু টুর পরে কখনো এটা আইনজি যুক্ত হবে না, এটা V1 হবে, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায় তখন। তাহলে আমি লিখতে পারি ম্যান হ্যাজ বিন অ্যাবল টু ড্যাশ দি ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীকে মানুষ কী করেছে? জয় করেছে, কনকোয়ার। তাহলে টু কনকোয়ার the world, but he dash by time. He dash by time. এই যেখানে দেখো সময়ের দ্বার আসে, অর্থাৎ এখানে যে কাজটি হবে সাবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে না, এটা হবে অবজেক্ট দ্বারা, তাই এটাকে প্যাসিভ ফর্মে করতে হবে। এখন V1কে প্যাসিভ করলে am is are প্লাস V3 লিখতে হয়। তাহলে হি ইজ চেইনড বাই টাইম। হি ড্যাশ নাথিং বাট এ পাপেট টু দ্য পাওয়ার অফ টাইম। এখানে দেখো যা হওয়া অর্থে বোঝালে ইজ আনতে হবে বিভার V1 am is are, কিন্তু হির পরে ইজ হবে, তাই হি ইজ নাথিং বাট এ পাপেট টু দ্য পাওয়ার অফ টাইম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি প্রশ্ন দেখব। দেখো এইটি প্রথমে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, কি ওয়ার্ডগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো এখানে আছে স্টপ, রিগার্ড, হিয়ার, জয়েন, কল, বিয়ার, বি, বিগিন, ইন্সপায়ার, রিমেম্বার। এই বক্সের ওয়ার্ডগুলো সব কিন্তু V1-এ দেওয়া আছে। এখন তোমাদের আগেই বলেছি আমি, এটা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটি কি সমসাময়িকের ঘটনা, যেই শূন্যস্থানটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি কি সমসাময়িক না অতীত ঘটনায়, সেটি খেয়াল করতে হবে। একটি প্রশ্নের মধ্যে সমসাময়িকও থাকে এবং তার সাথে অতীত ঘটনাও থাকে, তাই তোমরা এটা ভালো করে খেয়াল করবে। যেমন এখানে দেখো ইউ মাস্ট হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটি ওয়ার্ডের পরে, তিনটি অক্সিলারির পরে যে ভার্ব লিখবে সেটি হবে V3। তাহলে এখানে তোমাকে যে ভার্ব আসবে ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দি নেম অফ, অবশ্যই আমরা হিয়ার অর্থ শোনা, অর্থে আসবে, এটি হবে হিয়ারের V3। হার্ড, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। দেখো এখানে ইজ আসলো, কিন্তু ইজ কোথা থেকে আসলো? ইজ তো এখানে নেই, তোমরা প্রশ্ন করতে পারো। কিন্তু দেখো যদি বি থাকে, যদি বক্সের ভিতরে বি থাকে, এই বি থাকলে 8টি ওয়ার্ড বসবে। বি থাকলে 8টি ওয়ার্ডের যেটি প্রয়োজন সেটি বসবে। V1 হিসেবে am is are, V2 হিসেবে was were, মূল ভার্ব হিসেবে বি, আইএনজি ফর্মে বিইং এবং V3 হিসেবে বিন, এই 8টির যে কোনো একটি প্রয়োজনে বসবে। তাহলে এখানে আসলো ইজ, কেন? যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসলো। এরপরে যেমন সি নাম্বার দেখি, হি ড্যাশ এজ এ রেবেল পোয়েট। এখানে দেখো এটি একটি প্যাসিভ ফর্মে হবে, কারণ কি? কারণ রেবেল পোয়েট হিসেবে তিনি বিবেচনা করেন না, তিনি তো বলেন না তাকে, এটা অবশ্যই আমরা বলি, সেই কারণে এটি প্যাসিভে হবে। তাই এখন যেহেতু এটা সবসময় হয়, হি ইজ এখানে রিগার্ডেড হতে পারে, কল্ড হতে পারে, দেখি কোনটি হয়। হি ইজ রিগার্ডেড, হি ইজ রিগার্ডেড অ্যাজ এ রেবেল পোয়েট। বাট হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, কিন্তু তিনি একটি গরিব পরিবারে ড্যাশ করেন। গরিব পরিবার অবশ্যই জন্মগ্রহণের কথা বলা হয়েছে, এবং যেহেতু এই জন্মগ্রহণ করেন, এটা তো আগে করেন, অতীত ঘটনা, পাস্ট পিরিয়ড অফ টাইম, তাই এটিকে V2-তে লিখতে হবে। আর যেহেতু তিনি জন্ম নিজে দেননি, সেই কারণে এটি প্যাসিভে লিখতে হবে। প্যাসিভে হলে হি ওয়াজ বর্ন আসবে এখানে, হি ওয়াজ বর্ন। ই নাম্বার যদি আমরা দেখি, ই নাম্বার দেখো, বাট ডার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি। দ্য কুড একটি মডাল ভার্ব, এই মডালের পরে অবশ্যই আমাদেরকে V1 লিখতে হবে। তাহলে উত্তরটি আসে কুড নট স্টপ, কি আসে? কুড নট স্টপ, দেখো এখানে স্টপ হিজ পটেনশিয়ালিটি। ওয়েন দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট, হি ড্যাশ দি আর্মি। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তিনি সেনাবাহিনীতে ড্যাশ করেন, কি করেন? অবশ্যই জয়েন করেন, তাই না? এবং এটি V2-তে হবে, কারণ প্রথম বিশ্বযুদ্ধ সে কবে হয়েছে? পাস্ট পিরিয়ড অফ টাইম, তাই V2-তে লিখতে হবে। তাহলে আসবে কি? এই যেখানে জয়েন আছে, তার V2 জয়েন্ট, কী হবে এখানে? জয়েন্ট দি আর্মি।
আফটার দি ওয়ার, যুদ্ধের পরে। এটা অতীত ঘটনা, কারণ তার সময়ে তিনি করেছেন। হি ড্যাশ টু রাইট পোয়েমস, তিনি কবিতা লিখতে ড্যাশ করেন, কী করে শুরু করেন। তাহলে বিগিনের বি টু হবে এখানে বিগ্যান, হি বিগ্যান টু রাইট পোয়েমস। হি রোট স্পেশালি ফর দি ডাউনট্রডেন, হি ড্যাশ দি শৈলী অব বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শৈলীর সাথে কি করা হয়, অবশ্যই তুলনা করা হয়। কে করে? তিনি তো নিজে করেন না, আমরা করি। তাই এখানে আসবে কি, এখানে আসবে প্যাসিভ ফর্মে আসবে। তাহলে এখানে যদি আমরা বিবেচনা করা আসি রিগার্ড, তাহলে ইজ রিগার্ডেড হবে, অথবা হিজ কল্ড, এখানে রিগার্ডেড নয়, হিজ কল্ড, তাকে বলা হয়, তাকে বলা হয়। রিগার্ডেড তো সি নাম্বারে চলে গেছে, তাই এখানে হিজ কল্ড, তাকে বলা হয়। এখন আমরা কিন্তু এখানে সি নাম্বার হিজ কল্ড এবং এস নাম্বারে ইজ রিগার্ডেড, এটা আমরা লিখলে এটা নির্ভুল হবে, এটা ভুল হবে না। তাহলে এবার আমরা আই নাম্বারে দেখি, হিজ পোয়েমস অ্যান্ড সংস ড্যাশ দি বেঙ্গলিস ইন লিবারেশন ওয়ার, তার কবিতা গান বাঙালিদের স্বাধীনতা যুদ্ধে কী করে, অবশ্যই অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। তাহলে তার ইংরেজি ইন্সপায়ার, এটা অবশ্যই V2-তে লিখতে হবে, ইন্সপায়ার্ড। এটি কিন্তু প্যাসিভে হবে না, এটি কিন্তু অ্যাক্টিভেই লিখতে হবে, কারণ এখানে কাজটা কবিতা এবং গান এটাই কিন্তু উৎসাহিত করেছিল। সো উই শুড ড্যাশ হিম, এই দেখো শুড একটি মডাল ভার্ব, তারপরে V1 লিখতে হবে, উই শুড রিমেম্বার হিম উইথ প্রফাউন্ড লাভ অ্যান্ড রেসপেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিওর ডেসক্রিপশনে কিছু নোট দিয়ে দেব, সেই নোটগুলো যদি তোমরা একটু পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা নির্ভুলভাবে এই রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। আমি তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।